বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। মানবাধিকার লঙ্ঘনের চরমতম শিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ফেসিবাদ সময়ে যদি এই বিলটাকে 2025 সালের যে আপনাদের জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা আছে সেটা যদি এই সংসদে উত্থাপন করা হতো। জাতীয় সংসদে আজ এক গুরুত্বপূর্ণ আইন প্রস্তাবকে ঘিরে তুমুল আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে প্রস্তাব উত্থাপন করেন যে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 পুনঃপ্রচলনের উদ্দেশ্যে আনা জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। তবে প্রস্তাব উত্থাপনের সঙ্গে সঙ্গে বিরোধী পক্ষের পক্ষ থেকে আপত্তি উত্থাপন করা হয়। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য জাতীয় সংসদে আজ এক গুরুত্বপূর্ণ আইন প্রস্তাবকে ঘিরে তুমুল আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে প্রস্তাব উত্থাপন করেন যে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 পুনঃপ্রচলনের উদ্দেশ্যে আনা জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। তবে প্রস্তাব উত্থাপনের সঙ্গে সঙ্গে বিরোধী পক্ষের পক্ষ থেকে আপত্তি উত্থাপন করা হয়। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ বক্তব্য রাখতে গিয়ে সময় স্বল্পতার বিষয়টি তুলে ধরে বলেন, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মাত্র 2 মিনিট সময় দেওয়া অত্যন্ত অপ্রতুল। পরে স্পিকারের অনুমতিতে তিনি 4 মিনিটের মধ্যে তার বক্তব্য উপস্থাপন করেন। তার বক্তব্যে তিনি দাবি করেন 2009 সালের মানবাধিকার কমিশন আইন গত 17 বছরে কার্যকর থাকলেও সেটি প্রকৃতপক্ষে মানবাধিকার রক্ষার পরিবর্তে বিরোধী দল দমনের একটি হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। তিনি অভিযোগ করেন কমিশনের গঠন ও নিয়োগ প্রক্রিয়ায় সরকার পক্ষের প্রাধান্য থাকায় এর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কার্যকর তদন্ত পরিচালনার ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা বিদ্যমান। তার মতে সরকারের পূর্বানুমতি ছাড়া তদন্ত পরিচালনা না করার বিধান মানবাধিকার সুরক্ষাকে দুর্বল করে এবং এটি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর পরিপন্থী। তিনি আরও সতর্ক করেন 2025 সালের অধ্যাদেশ বাতিল করে 2009 সালের আইনে ফিরে যাওয়া হলে দেশ আবার পিছিয়ে পড়বে এবং এটি ভবিষ্যতের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। বিরোধী দলীয় নেতাও বিষয়টির গুরুত্ব তুলে ধরে বক্তাকে অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, এই আইন শুধু একটি কমিশন নয়, বরং দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক বাস্তবতা এবং নাগরিক নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত একটি সংবেদনশীল বিষয়। অপরদিকে আইনমন্ত্রী তার জবাবে বলেন, বিরোধী পক্ষের বক্তব্য রাজনৈতিকভাবে আকর্ষণীয় হলেও বাস্তবতা ভিন্ন। তিনি স্পষ্ট করেন 2025 সালের মানবাধিকার কমিশন অধ্যাদেশে বিভিন্ন ত্রুটি ও অস্পষ্টতা থাকায় সেটিকে আরও পর্যালোচনা ও সংশ্লিষ্ট পক্ষের মতামত নেওয়ার প্রয়োজন রয়েছে। এ কারণেই সাময়িকভাবে 2009 সালের আইন পুনঃপ্রচলনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধ না থাকে। আইনমন্ত্রী আরও উল্লেখ করেন 2025 সালের অধ্যাদেশে তদন্ত প্রক্রিয়া, জরিমানা ও ক্ষতিপূরণের কাঠামো এবং কমিশনের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনার অভাব রয়েছে, যা ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি করতে পারে। তিনি বলেন, একটি আইন কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে তা স্বচ্ছ, নিরপেক্ষ এবং স্পষ্ট হতে হবে। সেই লক্ষ্যে সরকার সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা, মাঠ পর্যায়ে বাস্তবতা যাচাই এবং ভুক্তভোগীদের মতামত গ্রহণের পরিকল্পনা করছে। তিনি আশ্বাস দেন, একটি শক্তিশালী, কার্যকর এবং গ্রহণযোগ্য মানবাধিকার আইন প্রণয়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হয় যে জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত আইনটি শুধুমাত্র একটি প্রশাসনিক কাঠামো নয়, বরং দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনৈতিক ভারসাম্যের সঙ্গে গভীরভাবে জড়িত একটি সংবেদনশীল বিষয়। সংসদের ভেতরে মতবিরোধ থাকলেও একটি কার্যকর ও নিরপেক্ষ মানবাধিকার কাঠামো গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত। এটাই আজকের অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা।